হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 44 গুগল সার্চ কনসোল এক্সপিরিয়েন্স কোর ওয়েব ভাইটালস এন্ড এইচটিটিপিএস। অর্থাৎ আজকে আমরা এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 44 এর মধ্যে কি দেখব, যে আমাদের সার্চ কনসোল এক্সপিরিয়েন্সের মধ্যে কোর ওয়েব ভাইটালস এবং এইচটিটিপিএস এর বিষয়টা কি, আজকে আমরা এই বিষয়টা জানবো। এখানে আমাদের এই গুগল সার্চ কনসোলের আমাদের এখানে এই এক্সপিরিয়েন্সের মধ্যে যে বলছি কোর ওয়েব ভাইটালস এবং এইচটিটিপি, তো আমাদের এখানে এই সার্চ কনসোল এটা ছাড়াও আমাদের সার্চ কনসোলের মধ্যে আমাদের আগে যে ভিডিওগুলো ছিল সেগুলো কি, যে এখান থেকে আমাদের এই ক্লাস 43 এর মধ্যে আমরা যে কি আলোচনা করছিলাম, আমাদের এই গুগল সার্চ কনসোলের যে আমাদের ইন্ডেক্সিং এর মধ্যে যে পেজ সাইড ম্যাপ রিমুভাল, সেই বিষয়টা কিন্তু আমাদের এই ক্লাস 43 এর মধ্যে আলোচনা করা আছে। তারপরে ক্লাস 42 এর মধ্যে আমরা আলোচনা করছিলাম গুগল সার্চ কনসোলের ওভারভিউ, পারফরম্যান্স এবং এরর ইন্সপেকশন, এই বিষয়গুলো নিয়ে। তারপরে আমরা এখন ক্লাস 41 এর মধ্যে আলোচনা করছিলাম যে কিভাবে গুগল সার্চ কনসোল আমরা কি করতে পারি, সেট আপ করতে পারি, সেই বিষয়টা আপনারা চাইলে এই সার্চ কনসোলের 3টা ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া এখন টেকনিক্যাল ইস্যু আরো অন্য বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ই-কমার্স স্টোর বা ই-কমার্স সাইট তৈরি করতে হয়, একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, তার উপরে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে সার্চ দিয়ে দেখতে পারেন। এছাড়াও যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে আমার এখানে এসইও, তারপরে ই-কমার্স, এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক বিষয় জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করি। তাহলে আজকে বলছি এখানে আমাদের কোন বিষয়টা দেখবো, এখানে আমাদের টেকনিক্যাল ইস্যুর মধ্যে আমাদের যে এই গুগল সার্চ কনসোলের মধ্যে আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে কোর ওয়েব ভাইটালস আর এইচটিটিপিএস, এই দুইটা বিষয় আজকে আমরা ডিটেইলস জানবো। তো এখান থেকে আমাদের এই গুগল সার্চ কনসোলের মধ্যে যে এই দুইটা বিষয় আছে, এই দুইটা বিষয় সম্বন্ধে আমরা জানি। তাহলে এখানে আমাদের কি লেখা আছে আমরা পড়ি। তো গুগল সার্চ কনসোল এর এক্সপিরিয়েন্স রিপোর্ট, যেটাকে আমরা এক্সপিরিয়েন্স রিপোর্ট হলো একটা রিপোর্টিং সিস্টেম যা দেখায় আপনার ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে। এর মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ অংশ, কোনটা কোর ওয়েব ভাইটালস আর হচ্ছে এইচটিটিপিএস, এই দুইটা গুরুত্বপূর্ণ অংশ। আমার যেটা আমরা এখানে এক্সপিরিয়েন্স বলতেছি, এটা কিন্তু আগে আমাদের নাম কি ছিল, পেজ এক্সপিরিয়েন্স, এটা বর্তমানে এখানে এক্সপিরিয়েন্স নামে আমাদের এখানে গুগল সার্চ কনসোলের মধ্যে দেওয়া আছে। তো এখানে এই দুইটার মধ্যে এখানে প্রথমে আছে কি আমাদের কোর ওয়েব ভাইটালস। তো এখানে এই কোর ওয়েব ভাইটালস এই বিষয়টা কি, এটা জানার আগে এখান থেকে আমরা কি করে চলে আসি, আমরা প্রথমে গুগল সার্চ কনসোলে চলে আসবো। তাহলে এখন গুগল সার্চ কনসোলে আমার এখানে অলরেডি ওপেন করা আছে। ওপেন করা থাকার পরে এখানে কিন্তু আমরা বলছি এই যে এই অপরের অপশনগুলো, ইন্ডেক্সিং অপরের অপশনগুলো অলরেডি ভিডিও দেওয়া আছে। এখন আমরা নিচ দিকে আসার পরে এই যে এক্সপিরিয়েন্স, তো এই যে এক্সপিরিয়েন্স দেওয়া আছে, এটা কিন্তু আগে ছিল পেজ এক্সপিরিয়েন্স। তো এখন কিন্তু এটা ধরুন আপনার এখান থেকে চেঞ্জিং হয়ে এক্সপিরিয়েন্স আছে, তার মধ্যে এই যে কোর ওয়েব ভাইটালস, এইচটিটিপি, এই দুইটা বিষয় নিয়ে বসে কথা বলবো। তো এখানে প্রথমে আছে আমাদের কোর ওয়েব ভাইটালস। তো এই কোর ওয়েব ভাইটালস আমরা যদি এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পরে কিন্তু এখানে কোর ওয়েব ভাইটালসের মধ্যে আমাদের এখানে ধরেন এই যে মোবাইলের মধ্যে এখানে কিন্তু আমাদের বলছে নট এনাফ ইউজার ডাটা ইন লাস্ট 90 ডেজ ফর দিস ডিভাইস টাইপ। তো এই মোবাইল ডিভাইস থেকে আমাদের এই 90 দিনের মধ্যে, লাস্ট 90 দিনের ভিতরে আমাদের পর্যাপ্ত পরিমাণ ডাটা নাই, এই কারণে ডাটা এখানে শো করে নাই। যে শো করলে কিন্তু এখানে আমরা এই ডাটাগুলো দেখতে পারতাম মোবাইলের, যে আমাদের যেখানে কোন কোন পেজ থেকে কোন ধরনের ডাটাগুলো আমাদের এখানে আসছে মোবাইল থেকে, তো সেগুলো কিন্তু আমরা দেখতে পারতাম। পাশাপাশি মোবাইলের নিচে ডেস্কটপ, তো ডেস্কটপ থেকে আমাদের যে ইউজার এক্সপিরিয়েন্সটা, আমাদের পেজের যে এক্সপিরিয়েন্সটা আমাদের কিরকম আছে সেটা মোবাইলের পাশাপাশি আমরা ডেস্কটপে দেখতে পারতাম যদি ডাটা থাকতো। যেহেতু পর্যাপ্ত ডাটা নাই 90 দিনের ভিতরে, এখানে ডাটা শো করতেছে না। তো এখানে আসলে কিন্তু আমরা ওপেন রিপোর্টে ওপেন করতে পারতাম এখানে। বাস এখন ধরুন আমাদের এখান থেকে কিন্তু এখন যদি আমরা চাই এখান থেকে এই মোবাইলের পাশাপাশি যে ডেস্কটপে যাই আমরা কি করার জন্য, এখান থেকে আমাদের এই সাইটটার যে ইটা দেখার জন্য, আমরা ধরেন যে এখান থেকে পেজের ইনসাইটটা দেখার জন্য, তো সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে ক্লিক করে দেখতে পারি এখানে, বা এখানে যে লেখা আছে ট্রাই পেজ স্পিড ইনসাইট, আমরা এখানে ক্লিক করে ইচ্ছা করে আমাদের সাইটটা আমরা ইনসাইটটা দেখতে পারি। এই যে এখানে ইনসাইট এখানে আসতেছে, একটু ওয়েট করলে আমাদের দেখতে পারবো। বাস এখন তাহলে আমরা এখানে ইনসাইটটা দিই, যেহেতু ডাটাগুলো আসছে না, কিন্তু এখানে ধরেন ডাটা না আসুক আমরা ইনসাইটটা দেখবো। পাশাপাশি এখানে ধরুন আমাদের এই কোর ওয়েব ভাইটালসের ডিটেলস বিষয়টা আমরা জানবো। তো কোর ওয়েব ভাইটালসে আমাদের এখন মোবাইলে ডেস্কটপে ডাটাগুলো আসবে, তো মূলত কোর ওয়েব ভাইটালসটা কি, তো সেই বিষয়গুলো তো আমাদের জানতে হবে আমাদের ডাটা দেখার আগে। বাস এখন এই কোর ওয়েব ভাইটালস সম্বন্ধে আমরা জানার জন্য এই যে এখানে ধরুন আমি লেখা রাখছি, আমি একটু করি। তো এখানে এই কোর ওয়েব ভাইটালসটা কি, গুগল কর্তৃক ওয়েব পেজের কর্মক্ষমতা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা পরিমাপের জন্য ব্যবহৃত একটি মেট্রিক সেট। তো এটা আমাদের একটা কি মেট্রিক সেট, যেটা কি বলছে গুগল কর্তৃক ওয়েবসাইটের কর্মদক্ষতা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা পরিমাপের জন্য। তারপরে কি এখানে কোর ওয়েব ভাইটালস হলো গুগলের কিছু গুরুত্বপূর্ণ পরিমাপক। তারপর কি লেখছে, যেগুলো দিয়ে একটি ওয়েবসাইটের ব্যবহারকারীর অভিজ্ঞতা মানে ইউজার এক্সপিরিয়েন্স বোঝা যায়। গুগল এই মেট্রিক্সগুলো ব্যবহার করে নির্ধারণ করে একটি ওয়েবসাইট কতটা দ্রুত, প্রতিক্রিয়াশীল এবং ব্যবহার বান্ধব। তো এখানে এই বিষয়টা বলছে। তো এখানে তারপরে কি লেখা আছে, এসব ডিটেইলস মূলত 3টা বিষয়ের উপর ফোকাস করে, ওয়েবসাইট কত দ্রুত লোড হয়, ইউজার ইন্টারাকশন কতটা স্মুথ ও রেসপন্সিভ, কন্টেন্ট বা ডিজাইন কতটা স্থির থাকে, মানে স্ক্রল করার সময়, লোড হওয়ার সময়
কিছু এলোমেলো হয় কিনা। তাহলে আমরা এখানে এই যে কোর ওয়েব ভাইটাস এই বিষয়গুলো পরে এখানে কি বুঝতে পারলাম। তো এখানে ধরুন বিষয়গুলো কি লিখছে, যদি আমি ধরুন আমার এখানে ওয়েবসাইটে চলে আসি, যেমন আমার ওয়েবসাইটের নাম josimonline.com, বাস এইটা এখানে লেখার পরে ধরুন কোনো ভিজিটর যখন তার ব্রাউজারে গিয়ে আমার ওয়েবসাইটের এখানে এই যে ওয়েবসাইটের আপনার ইউআরএলটা বা ডোমেনের নামটা লিখে এন্টার প্রেস করবে, বাস প্রেস করার পরে কিন্তু এখানে ধরুন লোডিংটা কিন্তু দ্রুত হয়ে গেল। তাহলে আবার একটা আমি দেখাচ্ছি, আবার আসি, কিন্তু এখানে আবার আমি ধরুন লেখার পরে এখন যদি মনে করেন এখান থেকে আবার আমি এন্টার প্রেস করি, তখন এবার কিন্তু একটু আস্তে আস্তে ওপেন হচ্ছে। ওই সময় তাড়াতাড়ি ওপেন হয়ে গেল। এখন ধরুন এই যে আস্তে আস্তে ওপেন হলো, মানে এখন ওয়েবসাইটটা কিন্তু ওপেন হতে একটু সময় নিচ্ছে। তো এটা ধরুন কিন্তু এই যে মধ্যখানে যে আপনার লোডিং এর যে বিষয়টা আসলো, এই লোডিং স্পিডটা এই যে প্রথম যেমন দেখাচ্ছিল দ্রুত ওপেন হয়ে গেছে, দ্বিতীয়বার যখন ওপেন করছে দেন আস্তে আস্তে কিন্তু লোডিং হয়ে আপনার ওয়েবসাইটটা ওপেন হয়েছে। তাহলে এই যে আমাদের ওয়েবসাইটটা যে এখন ওপেন হইলো, তো ওপেন হওয়ার জন্য যে এই যে লোডিং যে স্পিডটার বিষয় আছে, এই লোডিং স্পিডটাই মূলত আমাদের এখানে কি কোর ওয়েব ভাইটালস। তো আমাদের ওয়েবসাইটটা কত দ্রুত ওপেন হচ্ছে, আমাদের কাস্টমার ভিজিটররা কত দ্রুত আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারছে, তো এইটাই মূলত কোর ওয়েব ভাইটাস এই বিষয়টা। তো এখানে কোর ওয়েব ভাইটাস কিন্তু আমাদের এখানে বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে। তো সেগুলোকে আমরা কিন্তু এখানে পড়ছি, যে এখানে ধরুন ইউজার ইন্টারাকশন স্মুথ কত, তারপরে আমাদের এখানে যে লোড হওয়ার সময় এলোমেলো হয় কিনা আমাদের কন্টেন্টগুলো, তারপর দ্রুত লোডটা আমরা জানলাম। দ্রুত লোডের পাশাপাশি এখানে ধরেন যে এখানে এই ওয়েবসাইটের ভিতরে ধরেন আপনার এখানে যে বিভিন্ন বাটন থাকে, বা এখানে ধরেন আমাদের কোনো ভিজিটররা যদি পেজে ঢুকে, ধরেন একটা পেজে ঢুকলো, তারা এই যে এখানে পেজে ক্লিক করলো, পেজে ক্লিক করার পরে এই যে কত দ্রুত এই পেজটার মধ্যে তারা ঢুকতে পারলো এখানে পেজে ক্লিক করার সাথে সাথে। অথবা পেজের এখানে এই যে একটা বাটন, রিড মোর বাটন, এই বাটনে ক্লিক করার পরে এখানে ধরেন বাটনে ক্লিক করলে এই যে এখানে কিন্তু এর সাথে একটা লিঙ্ক আপ করা আছে, কত দ্রুত এই বাটনে ক্লিক করে ঢুকতে পারলো এখানে। তারপরে ধরেন এখানে ভিজিটররা যখন আসলো, আসার পরে ধরেন এখানে যারা ধরেন স্ক্রল করলো, স্ক্রল করার সময় এখানে যে কোনো কন্টেন্টগুলো আপনার এলোমেলো হইতেছে কিনা, সেগুলো কতটা স্মুথলি এখানে চলে আসতেছে। যে কন্টেন্ট এখানে বাটন বা ইমেজ বা কোনো টেক্সট দেখা গেছে সেটা কি এলোমেলো হয়ে গেল, সেগুলো আবার কত দ্রুত আপনার এখানে এলোমেলো হয়ে যাওয়ার সাথে সাথে ঠিক হয়ে গেল। তো এখানে ধরুন যে এই যে এখানে যে কতটা স্মুথলি আমাদের এখানে স্ক্রলিং হইতেছে, তারপরে এখানে ক্লিক করলে কত দ্রুত আমাদের এখানে যে পেজগুলো ওপেন হইতেছে, মানে পোস্ট পেজ বা এখানে কন্টেন্টগুলো ওপেন হইতেছে, পাশাপাশি কত দ্রুত লোডিং হইতেছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের কোর ওয়েব ভাইটাসের অন্তর্ভুক্ত। তো এগুলো যদি কোনো জায়গায় এখানে মানে আপনার সময়টা বেশি নেই, তার মানে আমাদের কোর ওয়েব ভাইটাস ইস্যু আছে, সেগুলো আমাদের কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে। তো এই যে আমাদের মূলত এখানে কোর ওয়েব ভাইটাসের বিষয়টা যেটা বললো। বাস এখন কিন্তু এই কোর ওয়েব ভাইটাসের এখানে কিন্তু আবার আমাদের যে তিনটা বিষয় আছে, কি আমরা যদি এখানে আবার আসি, ধরুন এই যে এখানে লেখা আছে কোর ওয়েব ভাইটাসের তিনটা ম্যাট্রিক্স, মানে তিনটা বিষয়ের উপর কোর ওয়েব ভাইটাস নির্ভর করে, সেটা তিনটা ম্যাট্রিক্স কি। এক নম্বর হচ্ছে যে এলসিপি মানে কি লার্জেস্ট কন্টেন্টফুল পেইন। তো এখানে এই লার্জেস্ট কন্টেন্টফুল পেইন, তো এই বিষয়টা কি, তো এই লার্জেস্ট কন্টেন্টফুল পেইন এটার বাংলা অর্থ সবচেয়ে বড় কন্টেন্ট কত দ্রুত লোড হয়। এটি মাপা হয় যখন একটি পেজ লোড হয় তখন সবচেয়ে বড় টেক্সট বা ইমেজ কন্টেন্ট পুরোপুরি ডিজেবল হতে কত সময় নেয়, ভ্যালু স্কোর 2.5 সেকেন্ড বা তার কম। তো এখানে এটা কি বুঝাইছে, এটা হচ্ছে এখানে ধরেন আমাদের ওয়েবসাইট আসার পরে এখানে ধরেন এই যে ওয়েবসাইটটা যখন এখানে কি করে ভিজিটররা ধরেন এখান থেকে আমাদের ওয়েবসাইটটা ধরেন এখানে ইউআরএল লেখার পরে ধরেন যে তারা ওয়েবসাইটটা এই যে ওপেন হইতেছে, বাস এখন ওপেন হওয়ার সময় এখানে এই যে এখানে ধরেন যে স্ক্রিনটা আছে, এখানে ধরেন আমি একটু দেখাচ্ছি, এখান থেকে এই যে লাইট শট দিয়ে এই যে এখানে ধরেন যখন লোডিং হওয়ার সাথে সাথে এই যে এখানে যে অংশটা দেখাচ্ছে এখানে স্ক্রিনের মধ্যে, এইটা এরা বলা হয় কি ওয়েব ফোল্ড। তো এই যে ওয়েব ফোল্ড এখানে ধরেন যে এইটা যে আমাদের স্ক্রিনটা শো করতেছে এখানে, এটা এখানে যে কত দ্রুত আসতেছে, সেই ক্ষেত্রে আমাদের এখানে যদি মনে করেন যে এই যে কন্টেন্ট যেটা থাকে সবচেয়ে বড় কন্টেন্ট, সেটা হতে পারে আমাদের কোনো ইমেজ বা টেক্সট হতে পারে, বা এখানে আমাদের কি থাকতে পারে, স্লাইড শো থাকতে পারে, বা কোনো অ্যানিমেশন থাকতে পারে, ভিডিও থাকতে পারে। তো এই ধরনের কন্টেন্ট যদি আমাদের এই ওয়েব ফোল্ডের ভিতরে এখানে আমাদের ধরেন যে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লোডিং হইতে সময় লাগে। আর সেইটারে কি বলা হয়, এখানে যদি আমাদের সময় বেশি লাগে, এই যে লার্জেস্ট কন্টেন্ট পেইন। তো এই লার্জেস্ট কন্টেন্ট পেইন যদি এখানে ধরেন আমাদের এটা ওপেন হইতে এখানে ধরেন যে 2.5, এই যে এখানে লেখা আছে কত 2.5 সেকেন্ডের কম লাগে, তাহলে এটা কিন্তু স্কোরটা ভালো। যদি এটা কম লাগে আর এটা বেশি লাগলে ইমপ্রুভ করতে হবে, আরো বেশি লাগলে এটা পুয়ার। তো সেই বিষয়গুলো আমি একটু পরে বলতেছি। তো এখানে যেটা বলতেছি আমরা লার্জেস্ট কন্টেন্ট যেটা, মানে এখানে ইমেজ হইতে পারে, যে এখানে আপনার এমন একটা ইমেজ আপনার দেওয়া আছে এখানে এই ওয়েব ফোল্ডের ভিতরে, এইটুকুর ভিতরে যে এইটুকু স্ক্রিন এখানে ভিজিটররা দেখতে পাইতেছে। তো এখানে সেইটুকুর মধ্যে আপনার একটা এমন আপনার ইমেজ দেওয়া আছে যেটার আপনার লেন্থটা মানে অনেকটা কি বেশি, মানে এটা কি আপনার এই লেন্থটা অনেকটা বড়। তো সেই ক্ষেত্রে ওইরকম কোনো ইমেজ থাকলে এটা হইতে পারে, বা টেক্সটও থাকলে হইতে পারে, বা বলছে এখানে যদি স্লাইড শো ব্যবহার করলো বা অ্যানিমেশন ব্যবহার করলো, কিন্তু আমাদের এখানে লোডিং হইতে সময় নেয় আমাদের এই ওয়েব ফোল্ডের ভিতরে ভিজিটররা যখন আমাদের ঢুকতে দেবে তখন। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এখানে এইটুকুর ভিতরে আমরা ধরেন যে ওইরকম কোনো বাড়ি কোনো কিছু না দেওয়াটাই বেটার।
তো এমন কিছু দিব যেটা টেক্সট বা ইমেজ দিব যেটাতে আমাদের থাকে কি আমার ল্যান্ডটা কম থাকে, মানে এখানে যদি এটা একটু আমাদের হালকা থাকে তাহলে লোডিং স্পিডটা ভালো থাকবে। কিন্তু যদি আমরা যদি আমাদের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট আমরা যদি এরকম কোনো কিছু যে এখানে ব্যবহার করতে চাই, যে কোনো স্ল্যাশ শো বা আমাদের এখানে ওই যে বলছে যেটা অ্যানিমেশন, তো সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে আমরা নিচে ব্যবহার করতে পারি। কারণ এটা ধরুন লোড হইতে এটা যখন এখানে ভিজিটররা ঢুকবে, ঢোকার সাথে সাথে স্ক্রল করতে করতে কিন্তু নিচে ধরুন সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। পেজে নিচে আস্তে আস্তে যদি নিচে যদি আপনার ওই স্ল্যাশ শো বা অ্যানিমেশন ব্যবহার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা লোডিং হয়ে যাবে, নিচে ব্যবহার করতে পারে। কিন্তু আমাদের এই ওয়েবফোল্ড এই স্ক্রিন টুকুর ভিতরে ব্যবহার না করাটা বেটার। এখানে আমরা ধরুন যে কি করবো, যে আমরা হালকা ধরনের যে লো কোয়ালিটি না, মানে একটু যাতে আমাদের হালকা টাইপের কোনো ইমেজ বা টেক্সট থাকে সেই রকম আমরা বিষয়গুলো এখানে ব্যবহার করব। তো আমাদের এই বিষয়গুলো তো এখন ধরুন এই যে এখানে আমরা বলতেছি যে এখানে ব্যবহার করব এখানে এলসিপি টাইপের যে কন্টেন্টগুলো, তো সেগুলো এখানে বলছি যে আমরা এই যে 2.5 সেকেন্ডের কম থাকলে কি ভালো, কিন্তু 2.5 থেকে আমাদের যদি 4.08 সেকেন্ডের মধ্যে হলে কি ইমপ্রুভ করতে হবে। তো এই বিষয়গুলো আমরা একটা বোঝার জন্য যদি ধরুন আমরা একটা গুগলে সার্চ দিই, এখানে কোর ওয়েব ভাইটালস লিখে আমরা সার্চ দিলে আমরা নিচে আসলে ধরুন আমরা এখান থেকে একটা আর্টিকেল দেখলে বুঝতে পারবো। এই যে এই আর্টিকেলটা আমরা দেখলে কিন্তু এখানে বিষয়টা একটু আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবো। এখানে আসার পর একটা সুন্দর একটা আর্টিকেল লেখা আছে কোর ওয়েব ভাইটালস সম্বন্ধে, এখানে নিচে আসলে দেখেন। তো এটা আপনারা দেখলে খুব সুন্দরভাবে জিনিসগুলো বুঝতে পারবেন। এখানে ধরে আসলে এই জায়গায় পড়তে জিনিস লেখা আছে একটু করবেন এখানে। তো এখানে এই যে এটা আছে লোডিং, তো এলসিপি মানে কি লোডিং এর ক্ষেত্রে লার্জেস্ট কন্টেন্ট পেন। তো এই লোডিং এর ক্ষেত্রে এই লোডিং স্পিডটা যদি এই যে আপনার 0 থেকে 2.5 সেকেন্ডের ভিতরে থাকে তাহলে আমাদের গুড ভালো। তো এখানে এই যে লার্জেস্ট কন্টেন্ট যেটা থাকবে সেটা যদি 0 থেকে 2.5 সেকেন্ডের ভিতরে আপনার কি হয়ে যায়, লোডিংটা হয়ে যায়, তাহলে এটা আমাদের সাইটের জন্য ভালো, এটা খারাপ না। কিন্তু যদি মনে করেন আপনার 2.5 সেকেন্ড থেকে 4.0 সেকেন্ড এর ভিতরে সময় লাগে, এর ভিতরে সময় রাখলে এটা আমাদের নিডস ইমপ্রুভমেন্ট, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এটা ইমপ্রুভমেন্ট করতে হবে। আর যদি মনে করেন এখানে এই 4.0 সেকেন্ডের উপরে লাগে তাহলে এটা পুয়ার, তার মানে এটা আমাদের এসইওর জন্য খারাপ, এটা আরো ভালোভাবে আমাদের ইমপ্রুভ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের এসইপির বিষয়টা, এখান থেকে এই যে এটা বোঝানো হয়েছে। তো এটা কিন্তু আমরা এখানে জানলাম এসইপির বিষয়টি। তারপরে ধরুন এখান থেকে তো আমাদের এই লার্জেস্ট কন্টেন্ট ছাড়াও কিন্তু আমাদের এখানে যে আরো বিভিন্ন কারণে লোডিং হইতে পারে। সেটা কি কারণ, ধরেন আপনার হইতে পারে যে আপনার এই যে ধরেন যে কি জাভাস্ক্রিপ্ট কোডের কারণে হইতে পারে, যে এখানে আমাদের ধরেন যে কি যে ওই যে কোডিং গুলা থাকে, যেমন এখানে উপরের ইন্টারফেসের এই যে এখানে যে একটা এটা ইমেজ বা এটা যে কোন একটা পেজ পোস্ট, এটা কিন্তু একজন ইউজার ইজিলি বুঝতে পারে। কিন্তু এখন সার্চ ইঞ্জিনের কলার এখানে সে তো আর এই লেখাগুলো বুঝতে পারে না। সে কি বুঝতে পারে, আমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এখানে ধরেন যে কোথায় যাই, আবার আমি একটু ক্লিক করে এখান থেকে আমি এই যে ভিউ পেজ সোর্সে যাই, গেলে কিন্তু আমাদের ওয়েবসাইটের এখান থেকে কি করতে পারে, এগুলো ইউজাররা বুঝতে পারে যে কোনটা ইমেজ, কোনটা পেজ পোস্ট, কোনটা কি বাটন। কিন্তু এখানে সার্চ ইঞ্জিনের কলার কি বুঝতে পারে, তারা এই কোডিং গুলো বুঝতে পারে। তাহলে এখানে আমাদের যে বিষয়গুলো ইউজাররা বুঝতে পারতেছে এগুলো কিন্তু সার্চ ইঞ্জিনের কলার বুঝতে পারে। সার্চ ইঞ্জিনের কলার কি বুঝতে পারে, এখানে যে কোডিং গুলো আছে সেখানে তারা HTML তারপরে তার CSS এই কোডিং গুলো তারা ইজিলি বুঝতে পারে সার্চ ইঞ্জিনের কলার। কিন্তু এগুলো ছাড়াও কিন্তু এখানে আমরা আসলে দেখতে পারবো যে কিছু জাভা স্ক্রিপ্ট লিখলে জাভা স্ক্রিপ্টের কিন্তু এখানে ধরেন যে কোড দেওয়া আছে। তো এই জাভা স্ক্রিপ্টের কোডগুলো কিন্তু ধরেন যে এই যে দেওয়া আছে, এগুলো কিন্তু ধরেন যে বুঝতে এখানে এই কলারের সার্চ ইঞ্জিনের কলার কিন্তু একটু বুঝতে সমস্যা হয়ে যায়। সেই ক্ষেত্রে তারা কি করে, এই কোডিংগুলো জাভা স্ক্রিপ্ট কোডিংগুলো তারা ডাউনলোড করে নেয়, তারপরে এই কোডিংগুলো পড়ে। তো এই যে এখানে ডাউনলোড করে নিয়ে একটু সময় নেয় তারা যে কোডিংগুলো পড়ে, এতে কি হয়, ধরেন যে এতে একটু সময় নষ্ট হয়। এত ধরেন যে কি এই যে এই কোডগুলো নিয়ে ডাটাগুলো নিয়ে এই সার্চ ইঞ্জিনে কলার ডাউনলোড করে নেওয়ার পরে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এই জাভাস্ক্রিপ্ট কোডের কারণে আমাদের কি হয়, এই যে আমাদের এই লোডিং স্পিডটা বেশি হয়। তো আমরা এই কারণে কি করতে পারি, আমাদের এই জাভাস্ক্রিপ্টের যে বিষয়গুলো আছে কোডিংগুলো, এগুলো চাইলে আমরা একটু অপটিমাইজ করতে পারি। আর জাভাস্ক্রিপ্টের কোডিংগুলো অপটিমাইজ করার জন্য আমাদের কি করতে হয়, আমাদের সেই জন্য আমরা চলে আসতে পারি আমাদের সাইডের, আমরা ধরুন আমাদের সাইডে যদি অ্যাডমিন প্যানেলে চলে আসি, আমরা অ্যাডমিন প্যানেলে এসে আমরা এটা অপটিমাইজ করার জন্য আমরা কি করতে পারি, আমরা প্লাগইনস ব্যবহার করতে পারি। তাহলে এটা আমি ব্যবহার করার বিষয়টা দেখাচ্ছি। আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমার সাইটের অ্যাডমিন প্যানেলে চলে আসতেছি। আসার পরে এখান থেকে আমাদের এই জাভাস্ক্রিপ্ট কোড অপটিমাইজ করার জন্য আমরা প্লাগইনসে যে অ্যাড নিউ প্লাগইনসে যাব। বাস অ্যাড নিউ প্লাগইনস আসার পরে এখন আমাদের যেই প্লাগইনস দুইটা ব্যবহার করতে হবে, একটা নাম হচ্ছে, ধরুন আমি এখানে এসসিংস লিখলে প্লাগইনস গুলো চলে আসবে। এসসিংস লেখার পরে বাস এখন ধরে এই যে অটো অপটিমাইজ, এটা একটা প্লাগইনস, এটা আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করি প্রথমে। বাস এখন এখান থেকে এই যে এখানে অটো অপটিমাইজ এই যে প্লাগইনটা, এটা কি কাজটা করে, এটা ধরুন আমাদের এখান থেকে অটো অপটিমাইজ কি, যে আমাদের JS CSS HTML যে কোডিংগুলো থাকে, এই যে কোডিংগুলো থাকে সে এগুলা কি করবে, এখান থেকে আপনার
যে এই কোডিংগুলো এখন অপটিমাইজ করবে, যেখানে জেএস সিএসএস এইচটিএমএল যেখান থেকে যে কোডিংগুলো থাকবে সেগুলো আসলে লোডিংয়ের সময় কি করবে, অপটিমাইজ করবে, এই অটো অপটিমাইজিং বিষয়টা। এখন আমরা অ্যাক্টিভেট করি, বাস এটা অ্যাক্টিভেট হওয়ার পর আমাদের আরেকটা প্লাগইন ক্লিক করতে হবে। তাহলে আমরা আবার অ্যাড প্লাগইনে যাই, আবার যাওয়ার পর আমরা আবার যদি লিখি এসিন্স লেখার পরে এখন এটা করার পর আমরা একটু নিচ দিকে আসবো, আসার পর আরেকটা প্লাগইন আছে কোনটা, আমরা এখান থেকে নিচে আসি, এসিন্স লেখার পরে আমরা দেখি লেখাটা ঠিক আছে কিনা, ওয়াটু লিখি ASYNC, বাস এসিন্স লেখার পরে আমাদের সেই প্লাগইনসটা কিন্তু এখানে ধরেন যে একটু নিচে আসি, আমরা একটু নিচে আসি, এই যে এই প্লাগইনসটা এসিন্স জাভাস্ক্রিপ্ট, এই যে প্লাগইনসটা আমরা ইনস্টল করব। তো এই প্লাগইনসটার কাজটা কি, আমাদের যে এখানে ওই যে এসিন্স আমাদের যে জাভাস্ক্রিপ্টের বিষয়টা থাকে সেটাকে আমরা কি করব, এখান থেকে আমরা ডিফার করে দেব, ডিফার করে দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট কোডগুলো আমরা অপটিমাইজ করব। তাহলে এখান থেকে এই প্লাগইনসটা ইনস্টল করার পর আমরা অ্যাক্টিভ করি, বাস এখানে চলে আসলো। আসার পরে এখন আমাদের এখান থেকে কি করতে হবে, আমাদের এই প্লাগইনসে আমরা আসি, প্লাগইনসে এখানে আসার পরে এই যে এসিন্স জাভাস্ক্রিপ্ট আছে এটা আমরা সেটিংয়ে যাব, বা সেটিংয়ে যাওয়ার পরে এখন আমাদের এখান থেকে এই যে জাভাস্ক্রিপ্ট কোডগুলো যেগুলো আমাদের এসিন্স করা আছে সেগুলো আমাদের কি করতে হবে, এখানে ডিফার করতে হবে। এই যে ডিফার, আমরা এখানে ডিফারে ক্লিক করব, আমরা যে ডিফার এটা সিলেক্ট করে দিয়ে আমরা নিচ দিকে চলে আসবো, আসার পর আমরা এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করব, বাস আমরা এখান থেকে সেভ চেঞ্জ করলে সেটিং সেভ হয়ে গেল। বাস আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট আমরা এসিন্স কে ডিফার করে দিলাম, বাস ডিফার করার পর এখন আমাদের পরবর্তী আরেকটা কাজ করতে হবে কি, যে আমাদের আরেকটা যে প্লাগইনস আছে সেটার মধ্যে আমরা অপটিমাইজ করতে হবে। তাহলে আমরা আবার এখানে প্লাগইনসে আসি, বাস আসার পর আরেকটা প্লাগইনস কোনটা, এই যে উপরে চলে দেখেন এই যে অটো অপটিমাইজ, এটার মধ্যে কাজ করতে হবে। তো এটার মধ্যে করার জন্য এই যে অপটিমাইজ সেটিং এ যাব, বাস সেটিং এ যাওয়ার পরে এখন আমাদের এখান থেকে এটা ওপেন হোক, বাস সেটিং এ যাওয়ার পরে এখন অটো অপটিমাইজ এটা আস্তে আস্তে একটু ওপেন হতে সময় নিচ্ছে, বা চলে আসার পরে এই যে জেএসএস সিএসএস এইচটিএমএল, তো এখানে আমাদের এই যে সিএসএস সিএসএস এইচটিএমএল এই কোডিংগুলো এই যে অপটিমাইজ জাভাস্ক্রিপ্ট কোড, এই যে টিক মার্ক দেওয়া আছে, টিক মার্ক দেওয়া না থাকলে আপনারা টিক মার্ক দিয়ে নেবেন। তারপরে নিচে আসলে আমাদের এই যে অপটিমাইজ সিএসএস কোড, টিক মার্ক দেওয়া না থাকলে টিক মার্ক দিয়ে দিবেন, টিক মার্ক দেওয়া আছে এগুলো ডিফল্ট। তারপরে ধরুন এখান থেকে আমরা আসলে এই যে এইচটিএমএল কোড এগুলো টিক মার্ক দেওয়া আছে, তারপর আপনার এই যে এখানে সিডিএস বেস এটা এর তো ইউআরএল এভাবে দেওয়া আছে। এখন ধরুন আমাদের এখানে আর কিছু করতে হবে না, সব বিষয়গুলো টিক মার্ক দেওয়া আছে, দেওয়া থেকে লাস্টে আমরা শুধু সেভ চেঞ্জে ক্লিক করব, বাস সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের কাজটা হয়ে গেল। তাহলে আমাদের এখানে এই জাভাস্ক্রিপ্ট যে কোডের বিষয়গুলো আছে সেগুলো আমরা এখান থেকে অপটিমাইজ করে দিলাম আমাদের কি করার জন্য, যে এখান থেকে এই লার্জেস্ট যে কন্টেন্ট থাকবে আমাদের সাইডে সেই কন্টেন্টগুলোকে যাতে কি হয় এখানে ধরেন যে কি মানে এগুলো অপটিমাইজ করে আমাদের সাইটটা লোডিং রেট স্পিডটা বেড়ে যায়। বাস এইভাবে আমরা ওখানে অপটিমাইজ করতে পারি, সেটা আমি আপনাদের দেখাই দিলাম। বাস কিভাবে জাভাস্ক্রিপ্ট কোডিংগুলো অপটিমাইজ করতে পারি আমাদের লার্জেস্ট কন্টেন্টের জন্য। বাস তাহলে আমরা দেখলাম যে এখান থেকে আমাদের এই লোডিং এর ক্ষেত্রে আমাদের লার্জেস্ট কন্টেন্টের যে বিষয়গুলো থাকে, পাশাপাশি এখানে ওই যে লার্জেস্ট কন্টেন্টের আমাদের যেখানে বলছে ইমেজ বা স্ল্যাশ শো বা টেক্সট বা অ্যানিমেশন সেটা কিভাবে কি করতে হবে সেটা বললাম। তারপরে এখানে জাভাস্ক্রিপ্ট কোডিং এর ক্ষেত্রে আমাদের কিভাবে এটা অপটিমাইজ করতে হবে সেটা কিন্তু দেখাই দিলাম। বাস এখন এই লার্জেস্ট কন্টেন্টের পরে এখন আমাদের পরবর্তীতে আবার এখানে আমরা আসি, আসার পরে তারপরে এখানে কি দেওয়া আছে, আমরা এখানে আসার আমরা এই যে কোথায় ছিলাম এখানে এটার পরে দেওয়া আছে আমাদের আইএনপি। তো আইএনপির বিষয়টা কি এটা জানার জন্য আমি যদি একটু এখানে চলে আসি, আইএনপির মধ্যে ইন্টারাকশন টু নেক্সট পেজ। তো এই বিষয়টা কি এখানে এটি ব্যবহারকারী ইন্টারাকশন যেমন ক্লিক বা টেপ এর প্রতি ওয়েব পেজের প্রতিক্রিয়া কত দ্রুত তার পরিমাপ করে। বাংলা অর্থ ইউজার কোনো কিছুর সাথে ইন্টারেক্ট করার পর ওয়েবসাইটের প্রতিক্রিয়া দিতে কত সময় নেয়। উদাহরণ, আপনি একটি বোতামে ক্লিক করলেন, তখন থেকে ওয়েবসাইট কোন রেসপন্স দিচ্ছে, যেমন অ্যানিমেশন, নতুন কন্টেন্ট, লোক, সেই প্রতিক্রিয়ার সময় হলো কি আইএনপি। আইএনপির ভালো স্কোর কত, 200 মিলি সেকেন্ড বা তার কম। তাহলে এখানে আইএনপির বিষয়টা কি, তো এই আইএনপির বিষয়টা হচ্ছে এখানে ধরেন আমি যদি আমার সাইডে আসি, এটা আমি ক্লোজ করে দিচ্ছি, তো এখান থেকে ধরেন আমার সাইডে আসি, আসার পরে এই সাইডের ভিতরে ভিজিটররা বা ইউজাররা আসা কি করলো, এখান থেকে এই সাইডের ধরুন কোনো একটা বাটনে বা কোনো ইমেজে বা কোনো একটা পেজে ধরেন যে কি করা আছে এখন যে যেখানে ধরুন একটা লিঙ্ক আপ করা আছে, যে একটা বাটনে ক্লিক করলো, এই বাটনে ক্লিক করার পরে ধরেন যে কোনো একটা অ্যানিমেশন বা কোনো কিছু একটা লোড হইতে পারে বা কোনো লিঙ্ক একটা করা আছে সেটা ওপেন হইতে পারে। তো এখন এই বাটনে বা কোনো এখানে ধরেন যে ইমেজে যদি লিঙ্ক করা থাকে, ধরেন এক্সাম্পল বাটনে এই ক্লিক করার পরে যদি এখানে যে লিঙ্কটা ওপেন হইতে এই যে ওপেন হইতে যে সময়টা নিচ্ছে, মানে বাটনে ক্লিক করার পর ওই লিঙ্কটা ওপেন হইতে যে সময় নিচ্ছে, এই সময়টা যদি খুব দ্রুত হয়, যে এটা ওপেন হইতে লিঙ্কটা যদি খুব দ্রুত ওপেন হয়ে যায়,
তাহলে আমাদের কি গুড। আর যদি এটা মোটামুটি সময় নেয় তাহলে আমাদেরকে এটা ইমপ্রুভ করতে হবে। আর এখানে যদি বেশি সময় নেয় তাহলে আমাদের এসিও এর জন্য খারাপ। তো এই যে এখানে যে আপনার ইন্টারাকশনের বিষয়টা যেটা এখানে বলছে যে আপনার কোনো কিছুর সাথে ইন্টারেক্ট করার পর, তাহলে আমরা এই বাটনের মধ্যে ইন্টারেক্ট করার পরে যেটা বলছে কি বোতামে ক্লিক মানে বাটনে ক্লিক করার পরে যে এখানে যে রেসপন্স দিচ্ছে, যেমন কোনো অ্যানিমেশন বা নতুন কোনো কন্টেন্ট লোড, মানে এখানে ওই বাটনে বা বোতামে ক্লিক করার পরে যে নতুন কোনো কন্টেন্ট বা অ্যানিমেশন বা নতুন কোনো লিঙ্ক ওপেন হইতে যে এখানে যে রেসপন্স দিতে মানে ওপেন হইতে যে সময়টা লাগতেছে, সেই সময়টা যদি এখানে কত দিছে, এই সময়টা যদি মনে করেন 200 মিলি সেকেন্ডের বা তার কম হয়, তাহলে সেই ক্ষেত্রে কি এটা গুড। তাহলে এই যে আমরা এখানে আসলে ধরেন যে কি 200 মিলি সেকেন্ডের কম হইলে মানে ইন্টারেকশন নেক্সট পেন্ট মানে পরবর্তী আপনার ইন্টারেকশন করার পরে মানে ক্লিক করার পরে পরবর্তী যে আপনার যে অ্যানিমেশন বা যেটা বলছে যে কন্টেন্ট লোড হইতে বা ওই লিঙ্কটা ওপেন হইতে যে আপনার যে সময়টা নিচ্ছে সেটা যদি আপনার 200 মিলি সেকেন্ডের কম হইলে গুড। আর যদি 200 থেকে 500 মিলি সেকেন্ডের মধ্যে হয় তাহলে এটা কি আপনার মোটামুটি পর্যায়ে আছে, এটা ইমপ্রুভ করতে হবে। আর যদি 500 মিলি সেকেন্ডের উপরে হয় তাহলে এটা কি আমাদের এসইওর জন্য খারাপ, এটা পুয়ার আছে, এটা আমাদের ভালোভাবে আরো ইমপ্রুভ করতে হবে। তো এইটাই হচ্ছে আমাদের এখানে আইএনপির বিষয়টা। তাহলে কিন্তু আমরা এখানে আইএনপির বিষয়টাও জানলাম যে আইএনপির বিষয়টা কি। তারপর আইএনপির পর আমাদের এখানে আরেকটা বিষয় কি সিএলএস। তো এই সিএলএস এর বিষয়টা কি এটা জানার জন্য আমরা এখানে আসি। সিএলএস কি আমাদের কিউমুলেটিভ লেআউট শীট। তো এটি ওয়েবসাইটে লোড হওয়ার সময় অপ্রত্যাশিতভাবে ইন্টারেক্টিভ এলিমেন্টগুলোর স্থান পরিবর্তন বা লেআউট পরিমাণ করে। বাংলা অর্থ ওয়েবসাইটের এলিমেন্ট যেমন বাটন, ইমেজ, লেখা আকর্ষণীয়ভাবে সরে যায় কিনা। যদি পেজ লোডের সময় কন্টেন্ট হঠাৎ নিচে চলে যায় বা কিছু এলিমেন্ট সরে যায় তখন ইউজার বিভ্রান্ত হয়। সিএলএস সেই অস্থিরতা পরিমাপ করে, ভালো স্কোর 0.1 এর নিচে। তাহলে এখন এটাকে বলছে যে এখান থেকে ধরুন যে কি আমাদের ওয়েবসাইটে আসার পরে এখান থেকে ধরুন ইউজাররা যখন ওয়েবসাইটে আসার পরে তার এখান থেকে স্ক্রল করতেছে, স্ক্রল করতে করতে তারা এখানে আসতেছে পেজের নিচে বা পেজের উপরে, কিন্তু সেই সময় দেখা গেছে এখানে যদি কন্টেন্ট গুলা এলোমেলো হয়ে যায়, এক জায়গা থেকে ঝরে যায়, যেমন কন্টেন্ট কোনো ইমেজ বা কোনো এখানে টেক্সট বা কোনো একটা বাটন যে কি হলো একটু এলোমেলো হইতেছে, মানে স্থির অবস্থায় নেই। তো এরকম ক্ষেত্রগুলো যদি ঘটে সেই ক্ষেত্রে ধরুন আবার সেটা অটোমেটিক্যালি হওয়ার পর আবার এটা অটোমেটিক ঠিক হয়ে গেল, মানে এলোমেলো হচ্ছে এখানে এই কন্টেন্টগুলো, সেটাতে আবার এটা এলোমেলো হওয়ার সাথে সাথে আবার সেটা আবার কি স্থির হয়ে গেল। তো এই যে আপনার যে এলোমেলো হওয়ার সাথে সাথে আবার অটোমেটিক্যালি স্থির হয়ে গেল, এর মধ্যে যে সময়টা কত দ্রুত হইলো, যে এটা যদি খুব বেশি তাড়াতাড়ি হয়ে যায় সেটা আমাদের ধরেন যে কি ভালো। তো আর যদি এটা মোটামুটি পর্যায়ে থাকে তাহলে আমাদের ইমপ্রুভ করতে হবে। আর যদি এটা বেশি লোডিং নেয় আমাদের এটা ঠিক হইতে এই এলেবেল কন্টেন্টগুলো সেটা কিন্তু আমাদের এসের জন্য খারাপ। তো সেটা এখন কত থেকে কত সময়ের ভিতরে হলে ভালো সেটা যে লেখা আছে 0.1 সেকেন্ডের নিচে যদি হয় যে এলেবেল কন্টেন্টগুলো ঠিক হইতে, তাহলে সেটা কিন্তু আমাদের এখানে ভালো। তো সেটা আমরা দেখি এখানে এই যে এখানে গেলে এই যে লেখা আছে। তো আমাদের এই যে সিএলএস কমিউনিটি লেআউট যেটা আমাদের ভিজুয়াল স্টেবিলিটি, সেটা যদি আমাদের 1 সেকেন্ডে বা 1 সেকেন্ডের নিচে হয় তাহলে এটা আমাদের গুড। আর 1 থেকে 0.25 এত ধরেন যে মিলি সেকেন্ডের ভিতরে হলে এটা আমাদের ইমপ্রুভ করতে হবে। আর 0.25 এর উপরে হলে আমাদের এটা এসের জন্য খারাপ, পুয়ার। তো এটা আমাদের আরো ভালোভাবে কাজ করতে হবে। আমাদের এই এখানে 3টা বিষয় যেটা আমরা কিন্তু এখানে জানলাম যে আমাদের ওয়েবসাইটের মধ্যে এই 3টা বিষয় মূলত কিভাবে কাজ করে। তো এখন ধরুন আমরা জানলাম, এখন যদি আমরা এখান থেকে এই 3টা বিষয় জানার পরে এখন ধরুন এখান থেকে তো আমরা এই যে একটু পড়বেন, তারপরে এই যে আইএনপি যেটা আমরা বলছিলাম, আইএনপিটা কিন্তু এটা বর্তমানে আইএনপি নাম আছে, এটা কিন্তু আগে নাম ছিল কি এই যে নিচে নাম ছিল, একটু দেখলে বুঝতে পারবেন। আইএনপির আগে কিন্তু নাম ছিল এটা আপনার এই যে এফআইডি, ফার্স্ট ইনপুট ডিলে। তো এটা ধরুন এখানে আপগ্রেড হয়ে আপনাদের বর্তমানে কি চলে আসছে আইএনপি, আগে ছিল এফআইডি, আইএনপি বর্তমানে চলে আসছে না, এই যে লেখা আছে একটু পড়লে বুঝতে পারবেন। বাস তাহলে এগুলা, তাহলে এখন ধরুন আমরা তো এগুলো জানলাম যে এখান থেকে আমাদের এই যে কোর ওয়েব ভাইটালস এর যে বিষয়গুলো কি, তারপরে যে সংখ্যায় মনে রাখা টিপস এলসিপি, এখানে কি লেখা আছে আমাদের কত দ্রুত বড় কন্টেন্ট আসে, তারপরে আইএনপি ইউজার ক্লিক বা টাচে কত রেসপন্স পায়, এলোমেলো এলোমেলো জায়গা বদলায় কিনা, এগুলো তো অলরেডি আমরা আগে জানছি। তাহলে হয় আর কোর ওয়েব ভাইটালস ইম্পর্টেন্ট, কেন কোর ওয়েব ভাইটালস ইম্পর্টেন্ট? তো এসইও র্যাঙ্কিং, কোর ওয়েব ভাইটালস গুলোর পেজ এক্সপিরিয়েন্স র্যাঙ্কিং সিগন্যালের একটা অংশ যা ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এ সাহায্য করে। ব্যবহারকারীর অভিজ্ঞতা ইউজার এক্সপিরিয়েন্স, কোর ওয়েব ভাইটালস দ্রুত লোড হওয়া, প্রতিক্রিয়াশীল এবং স্থিতিশীল একটা ওয়েব পেজের নিশ্চিত করে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করে। এটি দেখায় ভিজিটররা আপনার সাইটে এসে কতটা স্মুথ এবং ফাস্ট এক্সপিরিয়েন্স পাচ্ছে। তো এগুলো হচ্ছে আমাদের এখানে কোর ওয়েব ভাইটালসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি, কেন গুরুত্বপূর্ণ সেগুলো আমরা জানলাম। এখন ধরুন এগুলো জানার পরে আমরা আমাদের এই যে এখানে যে ওয়েবসাইটটা আমরা দিছিলাম আমাদের ইয়ার জন্য পেজ ইনসাইটের জন্য, এখন তো মোবাইলের মধ্যে দেখাচ্ছে, ডেস্কটপ আসলে এরকম দেখাচ্ছে। তো আমরা এই যে ইনসাইটটা কিন্তু আমরা কি করছিলাম, এই যে এখান থেকে আমরা দিছিলাম যে পেজ ইনসাইট, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাইতেছি। তো এখন ধরুন এটাও দেখাচ্ছে, আমি যদি অন্য একটা ওয়েবসাইট দিই, যেমন আমি দিলাম এখানে কি ধরুন আমি দিলাম এটা বাদ দিয়ে আমি দিলাম এখানে bdshops.com, ধরুন আমি এই সাইটটা এটা অ্যানালাইজ করি, এই সাইটটা অ্যানালাইজ করে একটু দেখাই। তো সাইটটা মনে হয় বা নামটা ঠিক মতো লেখা নেই, আমি একটু এখান থেকে ওপেন করে দেখাচ্ছি bdshop, এই সাইটটার লিংকটা চলে আসছে, এটা কপি করে আমি এই সাইটটাকে এখানে অ্যানালাইজ করে আপনাদের দেখাচ্ছি বিষয়টা।
সাইটটার লিংকটা নিয়ে এসে অ্যানালাইজ করি। অ্যানালাইজ করার পরে এখন তো এটার মধ্যে এই যে এরকম মোবাইলে আমাদের কিন্তু ধরেন যে এই যে যেটা এলসিপি, তারপরে এই যে আইএনপি, এই দেখা সিএলএস এইভাবে দেখাচ্ছে। তো এবার দেখাচ্ছে এটা মোবাইলের মধ্যে। এখন ডেস্কটপ আসলে তো এটা কিন্তু পাস, মানে ডেস্কটপের ভিতরে দেখেন সব বিষয়গুলো কিন্তু ওকে আছে। তাহলে আমাদের এই কোর ওয়েব অ্যাড্রেসটা কিন্তু মূলত আমাদের মোবাইল ডিভাইসের উপরে ডিপেন্ড করে। তো মোবাইল ডিভাইসের ভিতরে আমাদের এই কাজগুলোকে আমাদের কি করতে হয়, এই ইমপ্রুভটা করতে হয় মোবাইলের মধ্যে। ডেস্কটপ কিন্তু জানা যায় সব বিষয় মোটামুটি ওকে আছে। তাহলে মোবাইলের মধ্যে এই যে প্রবলেমগুলো আছে এগুলো আমাদের সলভ করতে হয়। লার্জেস্ট কন্টেন্ট পেন বা এই যে আইএনপি, তারপরে সিএলএস, তখন এই দুইটার মধ্যে বেশি সমস্যা। তাই লার্জেস্ট কন্টেন্ট পেন এই দেখেন এটা কিন্তু মিডিয়াম পর্যায়ে আছে, এই যে মিডিয়াম পর্যায়ে আছে, এই কালার দেখাচ্ছে। তাই মিডিয়াম পর্যায়ে 2.6, আমরা যেটা 2.6 কি এই যে এখানে মিডিয়াম পর্যায়ে। তাহলে এই যে 2.5 এর উপরে গেলেই মিডিয়াম পর্যায়ে। তাহলে এটা আমাদের দেওয়া আছে এখানে এই যে 2.6 মিডিয়াম পর্যায়ে। সেম ভাবে এই যে আইএনপি এটা 326 মিলি সেকেন্ড। তাহলে 326 মিলি সেকেন্ড থাকলে আমরা এখানে আসলে দেন 326 মিলি সেকেন্ড কি এখানে তখন 200 এর উপরে হইলে 500 থেকে মানে 326 মানে এটা মিডিয়াম পর্যায়ে আছে। আমরা তাছাড়া কালার দেখে বুঝতে পারি, এই যে কালার মিডিয়াম, এই কালার মিডিয়াম, এটা কিন্তু কালার দেখে বুঝতে পারি। তাহলে আমাদের এখান থেকে ধরেন আমাদের যে সাইট থাকবে সেটার আমাদের এই কোর ওয়েব অ্যাড্রেস মোবাইলের কিরকম ডেস্কটপে আমরা দেখতে পারি। তো আমরা মূলত কোর ওয়েব অ্যাড্রেসটা মোবাইলের ডিভাইসের জন্য আমরা এটা কি করি, কাজ করে থাকি। বাস এটা কিন্তু আমরা এখানে দেখলাম যে এই বিষয়টা কি কোর ওয়েব অ্যাড্রেসের বিষয়টা। তারপর তো আমরা এখান থেকে ডিটেলস বিষয়গুলো করলাম। তো এখন ধরুন আমাদের এই যে এখানে আসার পরে এই যে আমাদের কোর ওয়েব অ্যাড্রেসের যে এখানে ডাটা থাকলে কিন্তু আমরা দেখতে পারতাম যে কিরকম ডাটাগুলো দেখা যায়। যেহেতু ডাটাগুলো নাই, তো এই কোর ওয়েব অ্যাড্রেসের যে টোটাল বিষয়গুলো কি, কোন কোন বিষয়গুলো থাকে, আর একটা মোবাইলে যে আমাদের ইম্পর্টেন্ট বেশি ডেস্কটপের সাথে, তো সেই বিষয়গুলো আমরা কিন্তু এখানে জানলাম। তাছাড়া কিন্তু আপনারা আমার চ্যানেলে আসলে কিন্তু এই যে কোর ওয়েব অ্যাড্রেসের উপরে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে। 36 ক্লাসের মধ্যে কিন্তু আমি এর কোর ওয়েব অ্যাড্রেস নিয়ে ডিটেইলস আলোচনা করছিলাম। 36 ক্লাসের মধ্যে কোর ওয়েব অ্যাড্রেস নিয়ে ডিটেইলস আলোচনা করছিলাম, আপনারা চাইলে ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারেন। যাই তারপর আমাদের আজকের এখানে যেহেতু কোর ওয়েব অ্যাড্রেসের বিষয়ে আমাদের এই সার্চ কনসোলে দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমরা বিষয়গুলো আলোচনা করছি। বাস এই রয়েছে আমাদের এখানে কোর ওয়েব অ্যাড্রেসের বিষয়টা, যেটা কিন্তু আমরা ডিটেইলস এখান থেকে জানলাম। বা জানার পরে এখন ধরুন আমরা এখানে কোর ওয়েব অ্যাড্রেসের পরে আমরা আসি এবার আমাদের HTTPS। তখন আমরা এই যে এক্সপিরিয়েন্সের মধ্যে HTTPS এর বিষয়টা কি, তো HTTPS এর মধ্যে এখানে কোন বিষয় দেখায়, তো এখানে আমাদের যে সাইটের যে ইউআরএল গুলো আছে, এখানে আমাদের সিকিউর ইউআরএল কোনগুলো আছে আর ইনসিকিউর ইউআরএল কোনগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারি। তো এটা দেখার আগে ধরুন আমি যদি এখানে একটু আসি, এই যে আমার গুগল ডক্স এর ফাইলে আসি, আসার পর নির্দিকে আসলে আমরা HTTPS রিপোর্টের বিষয়টা কি এটা আমরা জানি। তো এখানে এই অংশে দেখা যায় আপনার ওয়েবসাইটের কত শতাংশ পেজ HTTPS মানে সিকিউর প্রোটোকল ব্যবহার করছে। যদি সব পেজ HTTP হয় তাহলে ইউজারদের জন্য সিকিউর ব্রাউজিং নিষিদ্ধ হয়। HTTPS না থাকলে গুগল র্যাঙ্কিং কমিয়ে দিতে পারে। তাহলে আমাদের ধরুন HTTP রিপোর্টের ক্ষেত্রে যদি আমাদের HTTPS যদি না থাকে, যদি HTTP থাকে মানে ইনসিকিউর ইউআরএল থাকে, তাহলে কিন্তু গুগল আমাদের র্যাঙ্কিং কমিয়ে দিতে পারে আমাদের ওয়েবসাইটে। তো সেই বিষয়টা বলছে এখানে। তারপর এখানে এই সারাংশের মধ্যে আপনার এই যে কোর ওয়েব অ্যাড্রেস বলছে ওয়েবসাইটের স্পিড, ইন্টারন্যাশনাল এবং ভিজুয়াল স্টেবিলিটি রিপোর্ট, আর HTTP এর ক্ষেত্রে বলছে ওয়েবসাইটের কতটা সিকিউর এসএস সার্টিফিকেট আছে কিনা। তো এই যে বিষয়গুলো ধরুন আমরা জানলাম এখানে। এখন ধরুন আমরা এখানে চলে আসি, আসার পর HTTP এর মধ্যে এখানে এই যে আমাদের কিন্তু কোনো এখানে এই ধরেন HTTP মানে এই ছাড়া HTTP ছাড়া মানে ইনসিকিউর কোনো ইউআরএল কিন্তু আমাদের এখানে নাই, কোনো ক্রিটিক্যাল ইস্যু কিন্তু নাই, থাকলে সেটা এখানে দেখাইতো। তো আমাদের যে কিন্তু সবগুলা ইউআরএল আমাদের এখানে কি আছে HTTPS মানে এসএসএল যুক্ত আমাদের ইউআরএল গুলো আছে। তাহলে এখানে এই যে ক্লিক করা থাকার পরে আমি এটা উঠাই দিচ্ছি। এটা থাকার পরে এখানে একটা গ্রাফ আকারে দেখাচ্ছে, যে আপনার গ্রাফে গেলে যে মাউস পয়েন্টার দেখতে পাচ্ছেন আপনার কয় তারিখে, এই যে এখানে দেখাচ্ছে কয় তারিখে আপনার এখানে এই ইউআরএল গুলো আছে দেখাচ্ছে, কোন ইউআরএলটা কয় তারিখের আছে দেখাচ্ছে। তারপরে এখানে আসলে যে নিচে আসলে ভিউ এক্সাম্পল অফ HTTPS এখান থেকে আপনারা দেখতে পারেন। তারপরে নিচে দেখাচ্ছে গুড জব নো ইস্যু ডেট ইন দ্য লাস্ট ডেজ। তাই 90 দিনের ভিতরে এখানে আমাদের কোনো ইস্যু খুঁজে পায় নাই, মানে কোনো ইনসিকিউর ইউআরএল পায় নাই, এখানে গুড জব দেখাচ্ছে। তাহলে এখন আমরা এই যে ভিউ এক্সাম্পল HTTPS পেজ এখানে আমরা ক্লিক করি, আমাদের যেই ইউআরএল গুলো এখানে আমাদের HTTPS যুক্ত ইউআরএল আছে সেগুলো কিন্তু আমরা এই যে সবগুলো এখানে দেখতে পারতেছি। এগুলো লাস্ট কল করতে কয় তারিখে, আর এই যে ইউআরএল গুলো এইভাবে দেখতে পারেন আপনার HTTPS যুক্ত ইউআরএল গুলো, এগুলো কিন্তু আমাদের র্যাঙ্কিং এর ফ্যাক্টরে প্রভাব পড়ে। তাহলে আমাদের অবশ্যই SSL যুক্ত যে ইউআরএল গুলো আছে মানে HTTPS যে ইউআরএল গুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমাদের অবশ্যই আমাদের SEO এর জন্য ভালো। তাহলে আমাদের ইউআরএল গুলো এখানে সবগুলো আছে এখানে। আবার আমরা এখানে আসি, তা আসার পরে কিন্তু আমরা তাহলে এখানে বুঝতে পারলো আমাদের এই পেজ এক্সপিরিয়েন্স মানে আমাদের এই ইউজার এক্সপিরিয়েন্স দিক থেকে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে এই সিকিউর যে ইউআরএল গুলো সেগুলো কিন্তু সবগুলোই এখানে আমাদের দেখতে পাচ্ছি, সবগুলো সিকিউর আছে। কোনো ইনসিকিউর মানে কোনো HTTP দেয়া মানে আমাদের কোনো ইউআরএল এখানে নাই, থাকলে কিন্তু এখানে ইস্যুটা দেখাইতো। দেখাইলে এখানে আমরা ক্লিক করে সেটা দেখতে পাবো। এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে কোনো ইউআরএল নাই, এখানে নাই, তাহলে এখানে দেখাচ্ছে 0। তাহলে আমাদের এইভাবে কি করতে পারি যে এখান থেকে আমরা এই ইউজার এক্সপিরিয়েন্স মানে এই যে পেজ এক্সপিরিয়েন্স যেটা আগে ছিল এটা যে এক্সপিরিয়েন্স, এখান থেকে আমরা HTTPS এ দেখতে পারি। তারপর এটা ধরুন আপনার লাস্ট আপডেট কয় তারিখে দেখতে পারেন, এই যে লাস্ট আপডেট করেছে কয় তারিখে সেটা দেখাচ্ছে। তারপর চাইলে এক্সপোর্টে যে
আপনি এখান থেকে এই যে এক্সপোর্ট গুগল শিট বা এক্সেল ডাউনলোড সিপিএ আপনার যেটা দরকার সেটা দিয়ে আপনার চাইলে এখান থেকে আপডেট করতে পারেন। তো এখান থেকে আপডেট অপশন দেওয়া আছে, এটা করতে পারেন। বা কোর ওয়েব ভাইরাসে গেল সেটার জন্য এখানে আপডেট যেহেতু ডাটা নেই, এখানে কিন্তু আপডেট অপশন নাই। যেহেতু কোর ওয়েব ভাইরাসে ডাটা নেই তাহলে সেক্ষেত্রে এক্সপোর্ট অপশন নেই, তাহলে কিন্তু এখান থেকে এক্সপোর্ট করতে পারতাম। যেহেতু এটা ডাটা আছে এখানে আমরা এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট করতে পারি। তো এখান থেকে বাস তাহলে কিন্তু এখন থেকে আমরা তাহলে এখান থেকে জানলাম আমাদের আজকে এখানে সার্চ কনসোলের মধ্যে যে আমাদের এই এক্সপিরিয়েন্স যেটা আমরা আগে ছিল পেজ এক্সপিরিয়েন্স, তার মধ্যে এখান থেকে আমাদের এই কোর ওয়েব ভাইটালসের বিষয়টা কি আর এইচটিটিপির বিষয়টা কি, তো সেগুলো মূলত এখানে কিভাবে আমাদের সার্চ কনসোলের মধ্যে এখানে যে বিষয়গুলো আমাদের ওয়েবসাইটে কাজ করে সেই টোটাল বিষয়গুলো আমি আপনাদের কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 44 গুগল সার্চ কনসোল এক্সপিরিয়েন্স কোর ওয়েব ভাইটালস এন্ড এইচটিটিপিএস, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।